বিশৃঙ্খলা চরমে। ভোলায় জঙ্গি ঘাঁটি গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফয়সাল ও তার সহযোগী বাদল গ্রেফতার। এবং সংসদ নির্বাচনে ৮৮ জন প্রার্থী খরচ করেছেন গড়ে ৪৪ লাখ টাকা। বিএনপি জামায়াত প্রার্থীদের ব্যয় অর্ধ কোটি টাকারও বেশি, টিআইবির রিপোর্ট। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে সরকারি হাসপাতালের সমস্যা ও সেবার মান নিয়ে ধারাবাহিক প্রতিবেদন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ৪৫,০০০ টাকা বেতনের সুপারিশ করে ২০ তারিখের মধ্যে রিপোর্ট জমা দিয়েছে জাতীয় বেতন কমিশন। অর্থমন্ত্রী বলেছেন, আর্থিক সীমাবদ্ধতার পাশাপাশি বর্তমানে জিনিসপত্রের দাম কিছুটা কমতে শুরু করায় আগামী বাজেটে বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গোলাম পারভেজের রিপোর্ট। জাতীয় বেতন কমিশনের কাজ প্রায় শেষের পথে। ২৮ এপ্রিল মেয়াদ শেষ হওয়ার আগেই সাবেক মন্ত্রিপরিষদ সচিব মীর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা ও সর্বোচ্চ বেতন সীমা নিয়ে প্রথম দিকে সদস্যদের মধ্যে মতের অমিল থাকলেও শেষ পর্যন্ত তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন। জানা গেছে, সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ৪৫,০০০ টাকা বেতনের সুপারিশ করছে এই কমিশন। রিপোর্টে কর্মকর্তাদের নিজেদেরই আয়কর দেওয়ার সুপারিশ থাকছে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধার হার আরও বাড়ানোর পাশাপাশি পেনশনভোগীদের সুবিধা অনেক বেশি বাড়ানোর সুপারিশ থাকছে কমিশনের রিপোর্টে। এদিকে অর্থমন্ত্রী বলেছেন, কমিশন যে সুপারিশই করুক না কেন আর্থিক সংকটের কারণে আগামী বাজেটে তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হবে না। বিকজ অফ বাজেটারি কনস্ট্রেন্ট এত বড় বিল হলো স্যালারি বিলটা। ইট কামস টু অ্যাবাউট কত পার্সেন্ট অফ দ্য বাজেট। ইফ ইউ টেক দি টোটাল বাজেট ডেভেলপমেন্ট অ্যান্ড ইট কামস টু সামহার অ্যারাউন্ড 17-18% হবে। সুতরাং এটাতে ইউ ইনক্রিজ 1%, 2% করলে তো কত বেড়ে যায়। সুতরাং এটা একটু গ্রাজুয়েশন প্রয়োজন। এটাও মনে রাখবেন, তাদের যখন নিযুক্তি হয় তখন there was a huge price increase in the country. Right now there is a huge price reduction in the country. তিনি আরো জানান, বর্তমান পরিস্থিতিতে বেতন কমিশনের কোন সুপারিশই। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। রাজুকের উত্তরা, পূর্বাঞ্চল ও ঝিলমিল প্রকল্পে প্লট বরাদ্দের পাশাপাশি রাজধানীর আবাসন সমস্যা নিরসনে সরকার ১,২৫,০০০ ফ্ল্যাট নির্মাণ করবে। এছাড়াও বিভাগীয় শহরগুলোতে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। শেখ নাজমুল হক সৈকতের বিশেষ রিপোর্ট। ক্রমবর্ধমান আবাসিক সংকট নিরসনে সরকারের ১১টি অধিদপ্তর কাজ করছে। রাজউকের পূর্বাচল, উত্তরা ও ঝিলমিল আবাসিক প্রকল্প ছাড়াও ৫০০ একর জমির উপর ২টি স্যাটেলাইট শহর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান জানান, এসব প্রকল্পে প্লট বরাদ্দের পাশাপাশি ১,২৫,০০০ ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নতুন আবাসিক এলাকার সাথে যোগাযোগের জন্য পরিকল্পিতভাবে সড়ক সহ ফ্লাইওভার নির্মাণের কথাও জানান তিনি। এই ৩টি প্রজেক্টে সর্বমোট ১,২৫,০০০ লোকস্ট হাউজিং গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। আশা করি নির্ধারিত সময়ে এই ফ্ল্যাটগুলো, সুউচ্চ ফ্ল্যাটগুলো নির্মাণ করে আমরা ঢাকা শহরে বিদ্যমান যে তীব্র আবাসিক সংকট তা নিরসনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছি। ২০১২ সালের মধ্যেই রাজউকের উত্তরা তৃতীয়, পূর্বাচল ও ঝিলমিল প্রকল্পের প্লট হস্তান্তর করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রকল্পটির সমস্ত কাজ সমাপ্ত করে ২০১২ সালের মধ্যেই সম্পন্ন করতে পারব। উত্তরা আদর্শ আবাসিক শহর গড়ে তোলার জন্য ২০০৯ সালে পর্যন্ত অনুমোদিত ছিল। আশা করি এটি ২০১০ কিংবা ম্যাক্সিমাম ১১-র মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারব।
ঝিলমিল আবাসিক প্রকল্পের অনুমোদিত সময় ছিল 2010 সাল পর্যন্ত। আমরা আশা করি 2011 সালের মধ্যেই আমরা সমস্ত কাজ শেষ করে বরাদ্দদাতাদের নিকট বরাদ্দের কাজ সম্পন্ন করতে পারব। উত্তরা ও পূর্বাচল প্রকল্পে প্লটের জন্য 30 এপ্রিল পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে এবং 30 জুনের মধ্যে প্লট বরাদ্দ চূড়ান্ত করবে রাজউক। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। ভেঙে পড়েছে বাংলাদেশ ছাত্রলীগের চেইন অফ কমান্ড। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির শতাধিক নেতা পদত্যাগপত্র জমা দেয়। বিশৃঙ্খলভাবে বিভিন্ন গ্রুপে চলছে ছাত্রলীগের কার্যক্রম। এ অবস্থায় পদত্যাগী নেতারা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে। আলমগীর স্বপনের রিপোর্ট। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছাত্রলীগের সাংগঠনিক নেতৃত্ব থেকে সরে আসার যে সিদ্ধান্ত, তা পুনর্বিবেচনার দাবিতেই এই মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের। অন্যদিকে একই দাবিতে মধুর ক্যান্টিনের সামনে ছাত্রলীগের আরেকটি গ্রুপের সমাবেশ। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এভাবেই এখন চলছে সংগঠনটির কার্যক্রম। অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি ও সন্ত্রাস সহ নানা অভিযোগে যখন ছাত্রলীগে এই বিশৃঙ্খল অবস্থা, তখন পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রায় শতাধিক কেন্দ্রীয় নেতা। সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনেরও দাবি জানান। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সর্বোচ্চ ফোরাম গতকালকে আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের অফিসে বসেছিল। সেখানে আমরা প্রায় শতাধিক নেতাকর্মী, 122 জন নেতাকর্মী স্বইচ্ছায় পদত্যাগপত্র মাননীয় নেত্রীর কাছে জমা দেওয়ার জন্য সভাপতির কাছে জমা দিয়েছি। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন এবং মাহফুজুল হায়দার চৌধুরী রুটনের ব্যর্থতার শুধুমাত্র তাদের 2 জনের ব্যর্থতা। কারণ আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন সহ সম্পাদক, অদ্যবধি পর্যন্ত আমি জানি না আমার দায়িত্ব কি। এই ব্যর্থতার দায়ভার থেকে তাদেরকে সরিয়ে নতুন নেতৃত্ব এনে ছাত্রলীগকে গতিশীল করবে, তাহলে তো অবশ্যই আমরা চাই। শেখ হাসিনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে আমরণ অনশনে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা যদি না আনেন, তাহলে আমরা ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে অপরাজয় বাংলার সামনে আমরা আমরণ অনশন করব। ছাত্রলীগের সার্বিক অবস্থা নিয়ে সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। সফররত ইন্ডিয়ান চেম্বার অব কমার্স কলকাতার একটি প্রতিনিধি দল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে দেখা করেছেন। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স কলকাতার সভাপতি সঞ্জয় বুধিয়া নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে একমত পোষণ করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভোলায় জঙ্গি ঘাঁটি গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোস্তফা ফয়সাল ও গ্রিন ক্রিসেন্টের বাংলাদেশ প্রতিনিধি হাসান সাইফুদ্দিন বাদলকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। গত 24শে মার্চ গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসায় অভিযান চালিয়ে র্যাব বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদ্রাসার প্রশিক্ষক রাসেল সহ 4 জনকে গ্রেফতার করে। আটক রাসেল ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত সংসদ নির্বাচনে 40টি আসনে 88 জন প্রার্থী খরচ করেছেন গড়ে 44 লাখ টাকার বেশি। আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচনী ব্যয় প্রায় 36 লাখ টাকা হলেও বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীদের ব্যয় ছিল অর্ধ কোটি টাকার উপর। নির্বাচনে প্রার্থীদের ব্যয় নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মাসুদুল হকের রিপোর্ট। 40টি আসনের 88 জন প্রার্থীর নির্বাচনী ব্যয় পর্যালোচনা করে টিআইবির গবেষণায় বলা হয়, নির্ধারিত ব্যয়সীমার মধ্যে ছিলেন মাত্র 11 জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের 6 ও বিএনপির 4 জন। ফলে 77 জন প্রার্থী নির্ধারিত ব্যয়সীমার চেয়ে গত সংসদ নির্বাচনে বেশি খরচ করেছেন। আওয়ামী লীগের প্রার্থীরা গড়ে 35,67,000 টাকা খরচ করলেও বিএনপির প্রার্থীরা খরচ করেন 55,11,000, জামায়াতের প্রার্থীরা 56,16,000 ও জাতীয় পার্টির প্রার্থীরা 51,32,000 টাকা। প্রার্থীদের নির্বাচনী ব্যয় বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীদের একজন প্রার্থীর সর্বনিম্ন ব্যয় 4,34,000 টাকা, অন্যদিকে আর একজন প্রার্থীর সর্বোচ্চ ব্যয়
2,81,00,000